আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালীন ন্যায় বিচারের স্বার্থে প্রসিকিউশন টিমের যা যা করা দরকার সেটা করবে। নিরপরাধ কেউ সাজা পাবে না, আর দোষীদের কেউ পার পাবে না বলেও জানান তিনি। আজ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তাজুল ইসলাম আরও বলেন, প্রসিকিউশন টিম কয়েকটি হাসপাতাল পরিদর্শন করেছে, তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের স্বার্থে গণমাধ্যমের কাছে থাকা ভিডিও ছবির জন্য চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরগুলোর কাছে আমরা চিঠি পাঠাচ্ছি যে সেখানে কি কি ঘটনা ঘটেছে। তো এইগুলোর চিঠিতে আমরা অনুরোধ জানিয়েছি হসপিটালে কতজন আহত নিহত মানুষ গিয়েছিলেন, কতজন চিকিৎসা গ্রহণ করেছেন, কতজন মারা গিয়েছে, তাদের সংক্রান্ত যত চিকিৎসার ডকুমেন্ট আছে এগুলো তদন্ত সংস্থায় সরবরাহ করার জন্য। পুলিশ সুপারদেরকে অনুরোধ করেছি যে তাদের এই এলাকার মধ্যে কতগুলো ঘটনা ঘটেছে, কতটা মামলা হয়েছে, কারা কারা সম্ভাব্য আসামি, কারা কারা ভিকটিম, এগুলোর তালিকা তারা দেবেন। কবরস্থানগুলোর কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা কবরস্থানে কতগুলো আইডেন্টিফাইড এবং কতজন আনআইডেন্টিফাইড মানুষকে দাফন করা হয়েছে সেই তথ্যগুলো আমাদের দরকার, এবং কি প্রক্রিয়ায় কবে তাদেরকে এখানে আনা হয়েছে সেই জিনিসগুলো জানা দরকার। শেখ হাসিনা সরকার আমলে পাচার হওয়া প্রায় 1 লাখ কোটি টাকা ফিরিয়ে আনতে কার্যক্রম শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এ কাজের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই এর একটি দল দুদকে এসেছে। এফবিআই এর লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরুন ও সুপারভাইজার স্পেশাল এজেন্টের সমন্বয়ে একটি দল দুদকের মানি লন্ডারিং এবং লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন। মানি লন্ডারিং সংক্রান্ত কার্যক্রম, আইন ও পাচার হওয়া টাকা ফেরাতে এফবিআই এর সহযোগিতা এবং যৌথ টাস্ক ফোর্স নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশের 25 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত 2টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত 20 আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়। এর মধ্যে প্রথম প্রজ্ঞাপনে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, খুলনা ও গোপালগঞ্জের ডিসিকে প্রত্যাহার করার কথা জানানো হয়েছে। দ্বিতীয় প্রজ্ঞাপনে ফরিদপুর, শেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, বগুড়া, জয়পুরহাট ও চাঁদপুরের ডিসিকে প্রত্যাহার করার কথা বলা হয়। ডিসি পদ থেকে এসব কর্মকর্তাকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে উপসচিব পদে বদলি করা হয়। অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করবে তা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, যে স্বাধীনতা অর্জিত হয়েছে তার সুফল পেতে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। করতে চান সেগুলো জনগণের সামনে তুলে ধরা এবং সেটার সময় নির্ধারণ করা, যাতে করে সুনির্দিষ্ট একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন হতে পারে এবং জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করি। ইতালির ভিসা সহ জরুরি ভিত্তিতে পাসপোর্ট ফেরতের দাবিতে গুলশানে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন আবেদনকারীরা। সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি পালন শুরু করেন তারা। একই দাবিতে গুলশানে ইতালি দূতাবাস ঘেরাও কর্মসূচিও দিয়েছেন তারা। আবেদনকারীদের অভিযোগ, কৃষি ভিসা আবেদনের সময় 90 দিন প্রসেসিং সময় দিয়েছিল এম্বাসি, কিন্তু আবেদনকারীদের অনেকেরই 2 থেকে 2.5 বছর পর্যন্ত পাসপোর্ট ফেরত দেয়নি। অন্যদিকে পাসপোর্ট হাতে না পাওয়ার বিকল্প দেশেও যেতে পারছেন না তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই। তিনি বলেন, ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব। রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে। কারারক্ষীরা তাদের যে সমস্যার কথা বলে, তাকে একটা বড় সমস্যা তাদের খাওয়ার মান ঠিক নেই। এটার ভিতরে একটা বড় ধরনের ঝামেলা আছে। এটার ভিতরে আপনারা যারা যারা ইনভলভ আছেন তারা সাবধান হয়ে যান। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
কারারক্ষীদেরও খাবারের মানের উন্নতি করতে হবে এবং যারা কয়েদি তাদেরও খাওয়ার মান উন্নতি করতে হবে। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 111 বারের মতো পিছিয়েছে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 15 অক্টোবর দিন ঠিক করেছেন আদালত। আজ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি সাগর রুনি দম্পতিকে হত্যা করা হয়। এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক, পরে তা ডিবির কাছে হস্তান্তর করা হয়। পরে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে বিএসএফ এর গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশি কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার বাবা ও আরেকজন। ভোরে উপজেলার ধর্মতলা ইউনিয়নের কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারতীয় অনুপ্রবেশের সময় ঘটনাটি ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ কবির। তিনি জানান, বিএসএফ এর গুলিতে একজন মারা যাওয়ার ঘটনা ঘটেছে, দুজন আহত হয়ে রংপুরে চিকিৎসাধীন রয়েছে। মরদেহ এখনো বিএসএফ এর কাছে রয়েছে। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম খায়রুল ইসলাম। তার শরীরের 80% দগ্ধ ছিল। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় এ পর্যন্ত 2 জনের মৃত্যু হয়েছে। এর আগে শনিবার রাত 1টার দিকে আহমেদুল্লাহ নামে একজন মারা যান। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে আরও 6 জন চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুর 12:30টার দিকে SN কর্পোরেশন নামের জাহাজ ভাঙা কারখানায় এ বিস্ফোরণে অগ্নিদগ্ধ ও গুরুতর আহত হন 12 শ্রমিক। বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এই অবস্থায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার শঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। নিম্নচাপ কেন্দ্রের 44 কিলোমিটার মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজারে আউশ, আমন, বীজতলা সহ শাকসবজির ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক পরিমাণে। বাড়িঘরের ক্ষয়ক্ষতির সাথে ফসলের ক্ষেত হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এছাড়া প্রতিরক্ষা বাঁধের খোলা স্থান মেরামত না হয় আবারও বন্যার আশঙ্কায় রয়েছেন কৃষক সহ এলাকাবাসী। প্রতিনিধি সঞ্জয় কুমার দেব রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শারমিন। সম্প্রতি অতিবৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলে মনু নদীর প্রতিরক্ষা বাঁধের 11টি স্থানে এবং ধলাই নদীর 5টি স্থানে ভাঙন দেখা দিলে বন্যায় তলিয়ে যায় জেলার বিস্তীর্ণ এলাকা। এই বন্যায় মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির পাশাপাশি আউশ, আমন, বীজতলা এবং শাকসবজির 15,222 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। ভারতের উদান থেকে পানি নামিয়া ওই যে রাস্তা ভাঙ্গিয়া আপনার ওই যে ফিশারিটা, আরো ফিশারি আছে, অনেক ফিশারি আছে, গুলা ফিশারির সব মাছ বাড়িয়ে গেছে। ফসল হারিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। এদিকে এখনো মেরামত হয়নি প্রতিরক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ স্থান। ফসল নষ্ট হওয়ার পাশাপাশি বাঁধ মেরামত না হওয়ায় নতুন ফসল লাগিয়ে দুশ্চিন্তায় কৃষকেরা। এখানে টমেটো, সবজি, ধান বান সবকিছু শেষ, এখানে কিচ্ছু নাই। এই জায়গাটা পুরা ময়দান হয়ে গেছে, বালু জায়গা বইরা। খুব কষ্ট করিয়া ঋণ হরিয়া নিয়ে আমি যে করছি, আমি গরিব মানুষ। 70 টাকা 80 টাকা চাইলে খেতে খারাম, আমরা কি করি, আমরা বাঁচবো, ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই, সবকিছু এই ফ্ল্যাটে নিয়ে গেল কি, তখন তো আমরা নিরুপায়। সৃষ্ট এমন পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির তালিকা করে ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তারা। সেই সাথে ভাঙা স্থানগুলো মেরামত করা হচ্ছে বলেও জানান তারা। সরকার বিভিন্নভাবে প্রণোদনা দিচ্ছে কৃষককে। 4,000 জন কৃষককে হলো আমন ধানের বড় প্রণোদনা দিচ্ছে, 9,000 কৃষককে হলো শাকসবজির বীজের প্রণোদনা দিচ্ছে এবং রবি ফসলের 6,130 জন কৃষককে প্রণোদনা দিচ্ছে। এই 16টির মধ্যে আমরা 6টি স্থানের বাদ আমরা পুনরায় ওই ক্ষতিগ্রস্ত স্থানকে পুনর্বাসনে নিয়ে এসেছি, আর 10টি স্থানের কাজ আমাদের বর্তমানে চলমান রয়েছে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় এনে দ্রুতই বাঁধ মেরামত সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন করার দাবি এলাকাবাসীর। নুসরাত শারমিন,
মাই টিভি নিউজ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই মুহূর্তে তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমেনা হীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, আমরা জানবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচন্ড বিক্ষোভ চলছে এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা বিক্ষোভ করছে পলিটেকনিক্যালের শিক্ষার্থীরা, কারণ তাদের দাবি দাবা রয়েছে এই বৈষম্য এখনো দূর হয়নি, এটি কিন্তু তারা মনে করছে। এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে কিভাবে স্লোগান দিয়ে তারা তাদের সাথে যে ঘটে অন্যায়গুলো সেই অন্যায়ের করছে এবং তাদের ৬ দফা দাবি রয়েছে এবং ৬ দফা দাবির মধ্যে তাদের প্রথমত দাবি রয়েছে তাদের যে ডিপ্লোমা কোর্স রয়েছে সেটি ৪ বছর করতে হবে এবং ৪ বছরের ডিগ্রি ধারণ করার পর তাদেরকে ১০ম গ্রেডে চাকরি দিতে হবে এবং সেই গ্রেডে অন্য কেউ যারা বেসিক ইঞ্জিনিয়ার রয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়, সেই এছাড়া তাদের যে দুর্নীতির সঙ্গে আপনাকে ধন্যবাদ। দেশব্যাপী উদ্ভূত পরিস্থিতিতে তৃণমূল পর্যায়ে পরিদর্শন করছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সকালে তিনি ভোলা জেলার সার্বিক নিরাপত্তা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা এবং যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন। ভোলা সার্কিট হাউস সম্মেলন কক্ষে তিনি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। পরে তিনি জানান, সশস্ত্র বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমাদের সশস্ত্র বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা বেসামরিক প্রশাসনকে যথাযথ সহায়তা প্রদান করে দেশের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং বর্তমানে যৌথ বাহিনীর কার্যক্রম, যেটা অবৈধ অস্ত্র উদ্ধার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলিতে সহায়তা করে যাচ্ছি এবং যতদিন পর্যন্ত এটার প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক আমরা সেই সহায়তা প্রদান করে যাব ইনশাআল্লাহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এ দাবি জানায় এলাকাবাসী। মানববন্ধন থেকে এলাকাবাসী জানায়, বিগত সরকার কোনো কারণ ছাড়া জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। বক্তারা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলেও তাদের অনেক অন্যায্য কর্মকাণ্ড রয়ে গেছে। এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা। আমরা এই দেশের সাধারণ মানুষ। দর্শক, এই ছিল এখনকার সংবাদে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbtnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।